বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হলাম। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে মেজর ডালিমের সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে কিছু কথা। আপনারা জানেন যে গত এক সপ্তাহখানিক আগেই মেজর ডালিমের একটি সাক্ষাৎকার, বাংলাদেশের মানুষ তো বটেই, সারা পৃথিবীর মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই সাক্ষাৎকারটি দেখেছে এবং মেজর ডালিমের এই সাক্ষাৎকারটি প্রবাসী সাংবাদিক ইলিয়াস সাহেব সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন এবং এই সাক্ষাৎকার নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হয়েছে। আমি নিজেও এই সাক্ষাৎকারটি কয়েকবার দেখবার চেষ্টা করেছি, বুঝবার চেষ্টা করেছি এবং মেজর ডালিম তিনি নিজে একটি বই লিখেছেন, আমি মেজর ডালিম বলছি, ওই বইটিও আমি কয়েকবার পড়াবার চেষ্টা করেছি। তার সাক্ষাৎকারের বিষয়ে যে বিষয়গুলো, দীর্ঘ সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারে যেসব আলোচনা হয়েছে সেসব বিষয়গুলো তার বইতেও বিস্তৃত লেখা আছে এবং এই সাক্ষাৎকারটি নিয়ে আমি একটু পরেই ভিডিও করছি এই জন্য যে আমি বুঝবার চেষ্টা করছিলাম যে এই সাক্ষাৎকারটি নিয়ে দেশে বিদেশে কেমন প্রতিক্রিয়া হলো। একটু দেরিতে হলেও আমি মনে করলাম যে এই বিষয় নিয়ে আমারও দু একটা কথা বলা দরকার। তো এখন এই মেজর ডালিমের সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে কিছু কথা এই শিরোনামের আলোচনার আগেই, বিস্তৃত বলবার আগেই, কে এই মেজর ডালিম এ সম্পর্কে দু একটা কথা বলতে চাই। মেজর ডালিম সম্পর্কে জানবার জন্য আমি অনলাইন এবং উইকিপিডিয়ার আশ্রয় নিলাম এবং উইকিপিডিয়াতে মেজর ডালিম সম্পর্কে যেসব তথ্য আমি পেয়েছি সেটা হচ্ছে যে মেজর ডালিম তো সামরিক বাহিনীর চাকরি করতেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উনি মেজর পদমর্যাদায় সম্মত পাকিস্তানে ছিলেন। একটি পর্যায়ে উনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে চলে আসেন এবং ভারতে যেসব মুক্তিযোদ্ধারা ট্রেনিং নিচ্ছিল তাদের সাথে উনি একটি পর্যায়ে যোগদান করেন। মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য তিনি খেতাবপ্রাপ্ত হয়েছেন। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে একটি পর্যায়ে এই মেজর ডালিমের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে শরীফুল হক ডালিম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 50 বছর সেই মেজর ডালিম হিসেবেই পরিচিত। এখন এই মেজর ডালিমের কথা দেশের এবং বিদেশের মানুষ বলতেই বসেছিল। হঠাৎ করে মেজর ডালিমকে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার পিছনে কী কারণ আছে সেটা আমি বলতে পারবো না, বা কাদের পারপোজ এটাতে সার্ভ হলো এই সাক্ষাৎকারে সেটা আমি আলোচনা পর্যালোচনা করব না। কিন্তু মেজর ডালিমের এই সাক্ষাৎকার, দীর্ঘ সাক্ষাৎকারটি ইলিয়াস সাহেব নেওয়ার কারণে এটি দেশে বিদেশে ব্যাপক চাঞ্চল্য এবং লক্ষ কোটি লোক এই ভিডিও দেখেছে। তো মেজর ডালিমের যে সংক্ষিপ্ত পরিচিতি সেটা তো আমি তুলে ধরলাম। তারপরে মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। তো মুক্তিযুদ্ধের শেষ হবার পর তো আপনারা জানেন যে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, এই যুদ্ধটি শেষ হওয়ার পরে স্বাভাবিকভাবেই যুদ্ধবিধ্বস্ত একটি দেশের দায়িত্বভার গ্রহণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। উনি পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আসলেন এবং দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাকে সাদরে তখন বরণ করেছিল। এবং এই সাক্ষাৎকারে মেজর ডালিম বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কেও উনি অনেক কথা বলেছেন। মুজিব সম্পর্কে যেসব কথা উনি বলেছেন যে সেই সময়কালে রক্ষী বাহিনী অত্যাচার, মুজিব বাহিনী গঠন, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবের সব দল বন্ধ করে বাকশাল গঠন, একদলীয় শাসন কায়েম করা, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা, বিভিন্ন বিষয়ে উনি আলোচনা করেছেন। কিন্তু এই কথা আমাদের স্বীকার করতে হবে যে যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের মানুষের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে এক অবিসংবিদিত নেতা। কিন্তু যুদ্ধটি শেষ হওয়ার পরে 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত এই সময়কালে দেশে একটি দুর্ভিক্ষ হচ্ছে এবং দেশের রাজনৈতিক নানান ধরনের বিশৃঙ্খলা, এবং এই বিশৃঙ্খলার ভিতরেই একটি পর্যায়ে মর্মান্তিক একটি দুর্ঘটনা, যেটি 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে সংঘটিত হলো। এই বিষয়টি বিস্তারিত আলোচনা ওই দীর্ঘ সাক্ষাৎকারে উঠে এসেছে এবং স্বাভাবিকভাবেই
এই বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে হত্যা করা হলো, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় এই 32 নম্বরের ধানমন্ডিতে এই তার বাসায়, সেই দিন আমি যত জানতে পেরেছি এবং পড়াশোনা করে যে মেজর ডালিম ওই হত্যাকাণ্ডের সময় ওখানে ওই অপারেশনে উপস্থিত ছিলেন না। তিনি পরবর্তী পর্যায়ে বাংলাদেশ রেডিও থেকে এই মেজর ডালিমের নামে এই হত্যাকাণ্ড দুটি সংঘটিত হয়েছে এই ঘোষণাটি উনি নিজে রেডিও থেকে দিয়েছে। তো মেজর ডালিমের পরিচয় কি? মেজর ডালিমের পরিচয় হচ্ছে খুনি, যদিও নিজে অপারেশনে ছিলেন না, তবু বঙ্গবন্ধুর হত্যাকারীদের হত্যার পিছনে যাদের ভূমিকা ছিল, মেজর ডালিমেরও একটি ভূমিকা ছিল। সেজন্য মেজর ডালিম এই গত 50 বছর যাবৎ 75 সালের 15 আগস্টের পরে তিনি দেশে থাকেন নাই। বিভিন্ন সময়ে মেজর ডালিম, আমি যতটুকু জানি যে উনি চায়নাতে, কেনিয়াতে এবং হংকংয়ে উনি হাইকমিশনার এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এরশাদের সময় সম্ভবত উনি একটি দেশের রাষ্ট্রদূত ছিলেন। এখন এই মেজর ডালিমকে এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কারণে কেউ কেউ তাকে নায়ক বা বিপ্লবী হিসেবে আখ্যায়িত করে। এখন আমার কথা হচ্ছে যে একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্ট তিনি যে অপরাধ করুক না কেন সেটি জনগণ বিচার করবে, কিন্তু হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবং এই মেজর ডালিমকে সারা পৃথিবীর মানুষ বঙ্গবন্ধু খুনি হিসাবেই তাকে চিহ্নিত করে। এবং এই সাক্ষাৎকার দেওয়ার পরেও ওনার যদি ক্ষমতা থাকতো তিনি হয়তো বাংলাদেশে আসতেন, কিন্তু আমার মনে হয় উনি বাংলাদেশে আসবেন কি আসবেন না সেটা আমি বলতে পারব না। ওনার বয়স এখন 78-79 বছর। এবং ওই দীর্ঘ সাক্ষাৎকারে বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কিত ছাড়াও উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে অনেক কথা বলবার চেষ্টা করেছেন। সেই কথাগুলো সত্য মিথ্যা যাই হোক না কেন আমার মনে হয় যে কিছুটা অতিরঞ্জিত করে উনি কথা বলেছেন। 1975 সালের 15 আগস্ট মর্মান্তিক হত্যাকাণ্ড বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘটনার পরে দেশে একটি রাজনৈতিক বিশৃঙ্খলা ছিল। এই বিশৃঙ্খলার ভিতরে নভেম্বর মাসের কোনো এক সময় 4 তারিখে সম্ভবত 4 নভেম্বর ওখানে জেলখানায় 4 জন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। এর ভিতরে অনেকগুলো আভ্যন্তরীণভাবে যে সেনা কু বা সেনা অভ্যুত্থান হয়েছে। এবং এই বিশৃঙ্খলার ভিতরে একটি পর্যায়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, তখন উনি প্রেসিডেন্ট হন নাই, ওনাকে একটি পর্যায়ে কোনো একটা জায়গায় ওনাকে আটক করা হয়। পরবর্তী পর্যায়ে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই আভ্যন্তরীণ অবস্থা থেকে বের হয়ে আসেন। এক পর্যায়ে তো দেশের রাষ্ট্রভার প্রেসিডেন্ট গ্রহণ করেছেন এবং দেশের যে সেই সময় ক্রান্তিকাল ছিল, দেশের যে দুর্ভিক্ষ, তারপরে দেশের রাজনৈতিক নানান ধরনের বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলার ভিতরে একটি শৃঙ্খলার ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে দেশকে একটা শৃঙ্খলার ভিতর ফিরিয়ে নিয়ে আসছিলেন। সারা পৃথিবীতে যত সামরিক কূপ হয়েছে, যত সামরিক অভ্যুত্থান হয়েছে, এর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সামরিক শাসক দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়নি। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে তিনি সবার রাজনীতি করা দ্বার উন্মোচন করলেন, তিনি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিলেন, তিনি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিলেন, তিনি একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। তারপরে এই বাংলাদেশকে যে তলাবিহীন ঝুড়ি বলে অভিহিত করা হতো, এই তলাবিহীন ঝুড়িকে নিচে তলা লাগানোর ব্যবস্থা করলেন। এবং সারা পৃথিবীতে, বিশেষ করে মুসলিম বিশ্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, তার নৈতিকতা, তার দেশপ্রেম এবং তার দেশ পরিচালনা করার তার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে এই বাংলাদেশকে বিশেষ করে মুসলিম বিশ্বে এক অনন্য উচ্চতায় তিনি তুলে এনেছিলেন। আমি আমার কথা আর বাড়াতে চাই না। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের দেশের রাজনীতি ইতিহাস বা মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা আলোচনা করতে গেলেই দোস্তুটি যে যা যতটুকুই থাকুক না কেন, ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবকে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যার যার জায়গায় সেই মর্যাদায় অভিষিক্ত করেছে। এবং রাজনীতি করতে গেলে কিছু ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যে মেজর ডালিম যে সাক্ষাৎকার দিয়েছেন, মেজর শরীফুল হক ডালিম, উনি এই ইলিয়াস সাহেবের সাথে যে সাক্ষাৎকার দিলেন, এই সাক্ষাৎকারের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও উনি কোথাও কোথাও
একটু ছোট করার চেষ্টা করেছেন, বিতর্কিত করার চেষ্টা করেছেন, এতে কিছু আসে যায় না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের মানুষ ভালোবাসে, দেশের ইতিহাসে ওনার জায়গা উনি করে নিয়েছেন। এবং মেজর ডালিম উনি বঙ্গবন্ধুর খুনি হিসাবেই, ব্যক্তিকে খুনি হিসাবেই সারা পৃথিবী পরিচিত হবেন। তার বাংলাদেশে আসার সম্ভাবনা আমি খুব কম দেখি। যে কথাটি বলে আমি আর বক্তব্য শেষ করব। বাংলাদেশের দুইজন প্রেসিডেন্ট, বাংলাদেশের রাজনীতি নিয়ে যাদেরকে ঘিরেই রাজনীতি আবর্তিত হয়, সেই দুইজন প্রেসিডেন্টকেই আমাদের বাংলাদেশের মানুষ দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই ধরনের নির্মম হত্যাকাণ্ড আমরা ভবিষ্যতে এদেশের কোনো রাষ্ট্রনায়কের হোক, আমরা সেটা কখনোই কামনা করি না। এই দেশটা এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন গত জুলাই আগস্ট 2024 পরে ছাত্র বিপ্লবের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এই অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা একসময় বিদায় নেবে, এই প্রত্যাশা করছি। এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।